আসসালামু আলাইকুম। আজকের আলোচনা নির্বাচন নাকি জরুরি অবস্থা জারি এবং বিএনপি কি সেই তার যে 1-11 এর আতঙ্ক সেটা কতটা যৌক্তিক? এর সাথে বিএনপি এই 1-11 এর ভূতের ভয় দেখিয়ে জনগণকে কি আসলে সতর্ক করতে পারবে বা নেতাকর্মীদের সতর্ক করতে পারবে বা সার্বিকভাবে জনগণকে কি আস্থায় আনতে পারবে? এবং বিএনপির এই 1-11 এর জন্য যে একেবারেই সে কি নির্দোষ অতীতে যে 1-11 এর ঘটনা ঘটেছিল, সেই সাথে এই ৫ আগস্টে যে মহাবিপ্লব সংঘটিত হলো, সেখান থেকে বিএনপি আসলে কি বার্তা পেয়েছে বা বিএনপি এই বিপ্লবকে কতটুকু ধারণ করতে পেরেছে? এবং আরও আলোচনা করব এই 1-11 বা ১৯৯০ সালের গণঅভ্যুত্থান বা অতীতের যে কোনো আন্দোলন সংগ্রাম যেগুলো হলো, সেটার সাথে এই আমাদের যে ৫ই আগস্ট যে মহাবিপ্লব ঘটলো, সেটার পার্থক্য কী? গত ৩১ জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন যে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় তাহলে আরেকটা 1-11 বা ১-১১ ঘটার সম্ভাবনা রয়েছে এবং এটা অস্বাভাবিক কিছু নয়। তো গত ২৩ জানুয়ারি এনসিপির মুখ্য আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি একটা মন্তব্য করেছিলেন ফেসবুক পোস্টে। তিনি বলেছিলেন যে বিএনপি আরেকটা 1-11 এর ইঙ্গিত দিচ্ছে বা মির্জা ফখরুল আরেকটা 1-11 এর ইঙ্গিত দিচ্ছে। তো সেই ঘটনাটা ছিল মূলত ২২ জানুয়ারি বিবিসি বাংলার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, নির্বাচন অনুষ্ঠানের আয়োজন যদি নিরপেক্ষভাবে না করে, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন পড়বে। তো এই মন্তব্য থেকেই জনাব নাহিদ ইসলাম গত ২৩ জানুয়ারি ওই মন্তব্যটা করছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি আরেকটা 1-11 এর ইঙ্গিত দিচ্ছে। সুতরাং আরেকটি 1-11 যে ঘটতে পারে এই রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ থেকে সেটার একটা আন্দাজ অনুমান করা যাচ্ছে। তো রাজনৈতিক দলগুলো বা বিএনপি এই বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার এবং বিএনপির একাধিক নেতা গত কয়েক মাস যাবত এই 1-11 আসবে, 1-11 আসবে এরকম একটা তারা মন্তব্য করছেন বা এর বিরোধিতা করছেন। তো সেখান থেকেই এই একটা আশঙ্কা দাঁড়িয়েছে এবং এই বিএনপি এই বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে 1-11 এর একটা আশঙ্কা রয়েছে। তো এখন এর যে সম্ভাবনাটা আসার সম্ভাবনাটা এটাকে 50-50 বলা যায় যে নির্বাচন অনুষ্ঠিত হতেও পারে বা নির্বাচন স্থগিত হয়ে সেই জরুরি অবস্থাও জারি হতে পারে। এই বিষয়টা এখন 50-50 চান্সে রয়েছে। এখন যদি সত্যি 1-11 ঘটে বা 1-11 এর মতো কোনো ঘটনা আবারও যদি ঘটে, জরুরি অবস্থা জারি হয়, তো সেক্ষেত্রে দায়ী থাকবে কে? তো এটা নিশ্চিতভাবে বলা যায় যে এর জন্য দায়ী থাকবে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দল হিসাবে বিএনপি সবচেয়ে বেশি দায়ী থাকবে এবং আসলে এই প্রকৃত দায়ী কে হবে সেটা বোঝা যাবে সে ধরনের ঘটনা ঘটার অনেক কয়েক বছর পর। যেমন আমরা সেই ২০০৭ সালে যখন 1-11 ঘটেছিল বা ১-১১ ঘটেছিল, তখন আমরা এই জিনিসটা উপলব্ধি করেছি অনেক পরে। অর্থাৎ এই কয়েক বছর চলে যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছিলাম যে এর পিছনে কুশীলবরা কারা ছিল এবং কেন সেই ২০০৭ সালের 1-11 ঘটেছিল। এখন প্রশ্ন হলো এই বিএনপি অতীতের সেই ঘটে যাওয়া 1-11 এর কারণগুলো কি বিশ্লেষণ করতে পেরেছে? এবং আরও বিষয় হলো যে বিএনপি মহাসচিব বা বিএনপি তারা কি অনুধাবন করতে পেরেছে যে এদেশের জনগণ কেন যখন কোনো 1-11 এর মতো জরুরি সরকার আসে বা তত্ত্বাবধায়ক সরকার আসে বা অন্তর্বর্তীকালীন সরকার আসে বা সামরিক আইন জারি হয়, তখন তারা প্রাথমিকভাবে প্রথম দিকে জনগণ কেন উৎফুল্ল হয় এবং তারা কেন ওই ধরনের ঘটনাটাকে সামরিক আইন জারি বা জরুরি অবস্থা জারিকে স্বাগত জানায়? এই জিনিসটা কি বিএনপি বিশ্লেষণ করেছে? তো বিএনপি এইসব দায় এড়ানোর কৌশল বাদ দিয়ে যদি এই সমস্ত ঘটনার বিশ্লেষণ করে এবং ভবিষ্যতে 1-11 এর মতো কোনো ঘটনা ঠেকাতে চায়, তাহলে বিএনপিকে অনেক বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে এবং সেটা এখনই নিতে হবে। কিন্তু বিএনপি কি সে ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে? বিএনপি কি কোনো গঠনমূলক রাজনীতি করছে? এ বিষয়ে আসলে বিএনপি কতটা প্রস্তুত বা কতটুকু বাস্তব ফিল্ডে সে কাজ করছে? তা আমরা দেখলাম যে ৫ আগস্টের সে মহাবিপ্লবের অনেক কিছুই বিএনপির যে মহাবিপ্লবের যে বার্তা সেটা অনুধাবন করতে পারে নাই এবং সিচুয়েশনটাকে রিয়ালাইজ করতে পারে নাই। বিএনপি শুধুমাত্র এই দ্রুত নির্বাচন, এখনই নির্বাচন এই ধরনের ক্রমাগতভাবে দাবি করে গিয়েছে এবং ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস সরকারের উপরে চাপ প্রয়োগ করে চলেছে দ্রুত নির্বাচন আদায়ের দাবিতে। অথচ ৫ আগস্ট পরবর্তী পর্যায়ে মানুষের জন আকাঙ্ক্ষার একটা বিরাট বড় প্রত্যাশা তৈরি হয়েছে। মানুষ চাইছিল যে রাষ্ট্রের সংস্কার হবে,
শেখ হাসিনা এবং আওয়ামী দোসরদের একটা দৃশ্যমান বিচার হবে এবং ঐক্যমতের ভিত্তিতে সবাই প্রফেসর ইউনূস সরকারকে সহায়তা করতে, তারপরে পরিবেশ স্থিতিশীল হলে, পুলিশ বাহিনী পুনর্গঠিত হলে, প্রশাসন সম্পূর্ণভাবে নতুন একটি প্রশাসন দাঁড়ালে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই জনপ্রত্যাশাকে পাশ কাটিয়ে বিএনপি শুধুমাত্র প্রফেসর ইউনূস সাহেবের উপরে এই গত 1 বছরে ক্রমাগতভাবে চাপ প্রয়োগ করে গিয়েছে, দ্রুত নির্বাচন। তো জনগণের প্রত্যাশা ছিল যে এই আওয়ামী ফ্যাসিবাদ চিরতরে উৎখাত করার জন্য এবং আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে তার জন্য একটা ঐক্যমতের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা নেওয়া, জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া এবং এটা পাকাপোক্তভাবে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা, যাতে ভবিষ্যতে এই জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষা পূরণে সেটা সহায়ক হয় এবং এই জুলাই বিপ্লবীদের গায়ে যেন কোনো আঘাত না আসে ভবিষ্যতে, সেটাও একটা নিশ্চিত করার প্রয়োজন ছিল। এভাবে বিএনপি দিন দিন জন আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং জনগণের কাছে বিএনপি একটা ক্ষমতালোভী দল হিসাবে চিত্রিত হয়ে পড়েছে। তো এতে বিএনপির যে বিরোধী পক্ষগুলো আছে, বিএনপির এই আচরণের কারণে তারা শক্তিশালী হয়েছে, তারা সংগঠিত হয়েছে। এখন যদি এই নির্বাচন কেন্দ্রিক এবং বিচার সংস্কার এবং আরও জুলাই সনদ এসব বিষয়ে এবং আরও বেশ কিছু নতুন প্রস্তাব এসেছে, সেগুলো সম্পূর্ণভাবে না করে বিএনপি যদি এই ছোট দলকে আস্থা না নেয়, তাহলে একটা রাস্তায় রাজনৈতিক সংঘাত দেখা দিবে, রাজনৈতিক সংকট বৃদ্ধি পাবে। আর যখন রাস্তায় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন সংঘাত বা সংকট তৈরি হয় বা সংঘর্ষ তৈরি হয়, তখনই কিন্তু এই তৃতীয় শক্তি ক্ষমতা লাভের পথটা প্রশস্ত হয়। আসলে বিএনপির বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেনি, বরং বিএনপি নিজেই অনেকগুলো ষড়যন্ত্র ডেকে নিয়ে এসেছে এবং নিজের বিপদ নিজেই সে ডেকে নিয়ে এসেছে। অথচ 5 আগস্টের পরে একটা মহা সুযোগ এসেছিল পরিবর্তনের এবং রাষ্ট্র সংস্কারের এবং এই প্রফেসর ইউনূস সাহেবের সরকারের সঙ্গে যদি একটা সমঝোতা করে বা তার সাথে সাথী হয়ে দ্রুত আরও বেশ কতগুলো সংস্কারের পদক্ষেপ বিএনপি গ্রহণ করতে পারত, আওয়ামী দোসরদের বিচারে সহযাত্রী হতে পারত এবং সর্বোপরি বিএনপি নিজ দলের অভ্যন্তরে যদি সংস্কার কাজগুলো করতো এবং দলকে যদি একটা নতুন রূপে সংগঠিত করতে পারত, তাহলে বেশ দেশ এবং বিএনপির জন্য অনেক লাভ হতো। তো বিএনপি তার জেদ এবং অহমিকার কারণে এই জিনিসগুলো করেনি এবং সে 5 আগস্টের পরবর্তী যে জন আকাঙ্ক্ষা সেটাকে ধরতে পারেনি। এখানে 1/11 বা 1990 সালের আন্দোলন, এটার সাথে 5 আগস্টের মহাবিপ্লবের পার্থক্যটা কোথায়? তো অনেকগুলো পার্থক্য রয়েছে। প্রথমত 5 আগস্টে বাংলাদেশের তারিখে এটা একটা মহাবিপ্লব এবং 1/11-এর সাথে বা 1990 সালের গণ অভ্যুত্থানের সাথে এটার কোনোভাবেই তুলনা করা চলবে না। বিকজ এই 1/11-এ এটা কিন্তু নির্বাচন স্থগিত করার জন্য 1/11 সৃষ্টি হয়েছিল এবং আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অনেকটা, সেটাই পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে সে কারণে একটা 1/11-এর দৃশ্যপট তৈরি হয়েছিল। আর 90 সালের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেটাও এরশাদের পদত্যাগ এবং পরবর্তী 90 দিনের মধ্যে একটা সংসদ নির্বাচন আয়োজনের দাবি ছিল এবং সেটি একটা নিরপেক্ষ সরকারের আন্ডারে যাতে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে একটা জোর দাবি চলছিল এবং সেটা নিয়েই আন্দোলন হচ্ছিল দীর্ঘদিন ধরে এবং এরশাদের পতন হয় এবং সে অনুযায়ী নির্বাচনও হয়। এর বিপরীতে এখন আমরা দেখছি যে 2024 সালের 5 আগস্ট যে মহাবিপ্লবটা সংগঠিত হলো, সেখানে একটা এই বিপ্লবের মহানায়ক বা যেটাকে বলে যে এই বিপ্লবের যারা অংশীদার স্টেক হোল্ডার, সেটা হচ্ছে সর্বস্তরের জনগণ। তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল এবং জীবনদান করেছিল এবং আরও অনেকেই জীবনদানের জন্য প্রস্তুত ছিল। যদি শেখ হাসিনা 5 আগস্ট দেশ ত্যাগ না করতেন তাহলে বা পদত্যাগ না করতেন, তাহলে আরও বিপুল সংখ্যক মানুষ জীবনদানের জন্য প্রস্তুত ছিল। তো 5 আগস্টের যখন শেখ হাসিনা পলায়ন করলো, তখন মানুষ ভাবলো যে এটা তাদের একটা দ্বিতীয় স্বাধীনতা এবং সেই সাথে মানুষ ভাবলো যে ভারতীয় আধিপত্যবাদকে তারা পরাজিত করেছে এবং এই মহাবিপ্লবে সাধারণ জনগণে আসলে নায়ক এবং মেহনতি মানুষ, আবার উচ্চবিত্তের মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত মধ্যবিত্ত যারা আছে তারা সবাই মিলে এই বিপ্লবে অংশ নিয়েছিল। এটা ছিল একটা অভূতপূর্ব বিস্ময়কর বিপ্লব। তো 5 আগস্টের এই মহাবিপ্লবের গণযাত্রায় মানুষ শুধু নির্বাচনের দাবি নিয়েই আন্দোলন সংগ্রাম বা জীবনদান করে নেই, তারা চেয়েছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়বার জন্য এবং রাষ্ট্রের সংস্কারের অভিপ্রায় তাদের মধ্যে জন্ম নিয়েছিল বিপ্লবীদের মাঝে এবং তাদের আকাঙ্ক্ষা ছিল একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার এবং কখনোই যেন এই ফ্যাসিবাদ আর ফিরত না আসে।
5 আগস্টের একটা উল্লেখযোগ্য দিক হলো সেটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনচেতা জনগণ তাদের নিজস্ব শক্তিতে রাস্তার আন্দোলনে গণবিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী শাসনের বা ফ্যাসিবাদী শাসনের বা শেখ হাসিনার ফেরাউনি শাসনের পতন ঘটিয়েছে। যদিও আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীরা বা আওয়ামী লীগের অন্ধ সমর্থকরা বা আওয়ামী লীগের দোসররা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন খোঁজেন বা এই ধরনের একটা ষড়যন্ত্র, তারা বিদেশি ষড়যন্ত্রের একটা গন্ধ পান, কিন্তু এই বিষয়টা আদৌ ঠিক নয়। কারণ না, এই 5ই আগস্টের এই মহাবিপ্লবটা ঘটেছিল একেবারে নিজস্ব শক্তিতে এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। আমরা দেখতে পেয়েছিলাম যে 2024 সালের যখন 7ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলো, তখন এর নির্বাচনে বিজয়ী হওয়া মাত্রই ভারত, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন এরা সবাই সেই শেখ হাসিনার সরকারকে মেনে নিয়েছিল এবং একে একে সবাই এমনভাবে অভিনন্দন বার্তা পাঠাচ্ছিল যাতে তাদের মধ্যে একটা কে কত আগে অভিনন্দন শেখ হাসিনাকে পাঠাতে পারে সেরকম একটা প্রতিযোগিতা হয়েছিল। এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনাকে মেনে নিয়ে একটা চিঠিও দিয়েছিলেন। সুতরাং এসব দিক বিবেচনা করে কোনোভাবেই বলা যায় না যে 5ই আগস্টের মহাবিপ্লবটা কোনো বিদেশি ষড়যন্ত্রের অংশ ছিল। অন্যদিকে এই দেশের যারা এলিট শ্রেণী, ব্যবসায়িক শ্রেণী, যারা মিডিয়া মোগল এবং সামরিক বেসামরিক আমলা এবং সেই সাথে আরও বেশ কিছু শক্তি, তারা সম্মিলিতভাবে পুলিশ প্রশাসন এরা আওয়ামী লীগের অনুগত হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু জনগণ তাদের নিজস্ব শক্তিতে গণবিস্ফোরণ ঘটিয়ে সেটাকে পরাজিত করে। তবে এখানে একটা উল্লেখ করবার বিষয় হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর বিরাট একটা অংশ, বিশেষ করে তরুণ অফিসার এবং তরুণ জওয়ানরা, তারা কিন্তু এই বিপ্লবীদের সঙ্গে রাস্তায় একত্রতা প্রকাশ করেছিল, যার ফলে এই শেখ হাসিনার পলায়নটা অনেক সহজতর হয়েছিল। এখন আলোচনা করব সেই 2007 সালে যে 111 ঘটল তার জন্য দায়ী কে ছিল এবং সেই প্রেক্ষাপটটা কী ছিল। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে বিদেশি ষড়যন্ত্রের একটা ইন্ধন ছিল, যেটা এই 5 আগস্টের মহাবিপ্লবে ছিল না। তো 111-এর সময় সেই বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এদেশে নিযুক্ত বিউটিনেস, তিনি এবং ব্রিটেনের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চৌধুরী, এরা প্রকাশ্যে এই 111 ঘটানোর তৎপরতাগুলো চালিয়েছিল। বিশেষ করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেতা লগ, তিনি একটা ভুয়া চিঠি জারি করেছিলেন যে যদি 2007 সালের 22 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের সেনা সদস্যদের বের করে দেওয়া হবে। এর ফলে সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা হয়, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় এবং তারা এই 111-এ জেনারেল মঈনুল আহমেদ তিনি যেটা ঘটালেন সেটার প্রতি তাদের একটা মৌন সমর্থন তারা ব্যক্ত করেন। তো শেষ পর্যন্ত ওই 111 ঘটার পর আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে তারা আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে এবং সেই শেখ হাসিনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত ভারতের কাছে বাংলাদেশকে ইজারা দেওয়ার বন্দোবস্তটা করে ফেলে। 2007 সালে যে 111 ঘটেছিল তার অভ্যন্তরীণভাবে দায়টা বিএনপিও এড়াতে পারে না। আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির অবশ্যই ষড়যন্ত্র ছিল, লগি বৈঠার তাণ্ডব ছিল, কিন্তু এর বাইরেও বিএনপি কিন্তু এটার দায় এড়াতে পারে না। তার কতগুলো কারণ হলো, বিএনপি ইচ্ছাকৃতভাবে বিচারপতিদের বয়স বাড়িয়েছিল যাতে প্রধান বিচারপতি কে এম হাসান পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন। তো কে এম হাসান যখন প্রধান উপদেষ্টা হলেন না, তখন এই বিএনপির মনোনীত প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ তিনি নিজেই আবার প্রেসিডেন্ট হয়ে বসলেন। তো এটা সংকটকে আরও বৃদ্ধি করে এবং এই সংকটের মাঝেই বিএনপি 2007 সালের 22 জানুয়ারি তারা নির্বাচনের দিকে ধাবিত হয়, অথচ সকল বিরোধী দল নির্বাচনটা বয়কট করেছিল। তো এটা ছিল বিএনপির কৌশলগত একটা ভুল। এছাড়া এর কিছুদিন আগে বিএনপি আমলে যিনি এই সিইসি ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ, উনি একটা বায়বীয় ভুয়া ভোটার, অনেকগুলো প্রায় 1.5 কোটির অধিক ভোটার লিস্ট তার ভুয়া ভোটার ধরা পড়ল, হাইকোর্টের মাধ্যমে বিচারে সেটা ক্যান্সেল হয়ে গেল। তো এটাও একটা নেতিবাচক দিক তৈরি করেছিল। তাছাড়া বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ছিল প্রচণ্ড। প্রথম রাষ্ট্রপতি যেটাকে বিএনপি নিয়োগ দিয়েছিল 2001 সালে ক্ষমতায় আসার পর, সেই বদরুদ্দোজা চৌধুরী, তাকে পদচ্যুত করা হয়, এটা একটা নেগেটিভ দিক ছিল। এবং কর্নেল উলি আহমেদের নেতৃত্বে বিএনপির প্রায় সাবেক শতাধিক এমপি তারা দলের থেকে বিদ্রোহ করে বের হয়ে গেলেন। এই পরিস্থিতিগুলো বিএনপি সামাল দিতে পারেনি সে সময়। এছাড়া বিএনপি তার 2001 থেকে 2006 সালের শাসনামলের এই দুর্নীতির রাশটা টানতে পারেনি। বিএনপির বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠছিল।
এবং আরও একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল যে এই জঙ্গিবাদের উত্থান বা জেএমবির উত্থান, বাংলা ভাইয়ের উত্থান, শায়েখ আব্দুর রহমানের উত্থান, এগুলো বিএনপিকে বেশ বিব্রত করেছিল এবং 10 ট্রাক অস্ত্র কেলেঙ্কারি এটাও বেশ একটা বিব্রতকর পরিস্থিতিতে ঠেলে দেয়। তো এই 10 ট্রাক অস্ত্র বা জঙ্গিবাদ বা জেএমবির উত্থান, এই ঘটনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে এবং সেই সাথে ভারতকেও বেশ ক্ষুব্ধ করে তোলে। এর কারণ সেই সময় এই জর্জ বুশ, মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সারা পৃথিবীব্যাপী এই বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনের একটা যুদ্ধ শুরু করেছিলেন সেই টুইন টাওয়ারে হামলার পরিপ্রেক্ষিতে বা যেটাকে 9/11 বলা হয়, সেটার পরিপ্রেক্ষিতে জর্জ বুশ মারাত্মকভাবে বিশেষ করে মুসলিম দেশগুলোর উপরে আগ্রাসী হয়েছিলেন বা বিভিন্ন ইসলামিক দলের প্রতি আগ্রাসী হয়েছিলেন। তো সেই অবস্থায় এই বিএনপির শাসনামলে এই ধরনের জঙ্গিবাদের উত্থান ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যথেষ্টভাবে ক্ষুব্ধ করে তুলেছিল। সেই ওয়ার অন টেরর যুগে বা এই জর্জ বুশের বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনের যুগে মার্কিন যুক্তরাষ্ট্রের একান্তভাবে সহযোগী হয়ে পড়েছিল ভারত এবং ভারত তখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মিত্র পরিণত হয়েছিল। তো সুতরাং সব মিলিয়ে এই 1/11 ঘটানোর পিছনে বা 1/11-এর মাধ্যমে বিএনপির গলা টিপে ধরার পেছনে অনেকগুলো অস্ত্র সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত প্রয়োগ করেছিল। এখন সর্বশেষ কথা হলো যে পরবর্তীতে যেন 1/11 না ঘটে বা এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বিএনপির কী করা উচিত, সে আলোচনাগুলো এর আগেই করলাম যে বিএনপির গঠনমূলক রাজনীতি করা উচিত এবং দেশের জনগণের শক্তির উপরে বিএনপিকে নির্ভর করা উচিত। তো আমরা সেই যদি বিএনপির এই দীর্ঘদিন ক্ষমতায় অনুপস্থিত থাকার সময়কালটা হিসাব করি, সেই 2006 সাল থেকে এখন 2025 সাল 19 বছরের ব্যবধান। এর মধ্যে কিন্তু এই দেশের রাজনৈতিক দৃশ্যপটগুলো পাল্টেছে, দেশের জনগণের মনোজগতে একটা বিরাট পরিবর্তন এসেছে, সেই সাথে ভূ রাজনীতিতেও একটা ওলটপালট অবস্থার সৃষ্টি হয়েছে। এখন আর সেই জর্জ বুশের বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ নাই, এটা যুক্তরাষ্ট্র পরিত্যাগ করেছে সেই 2021 সালে। এখন দেখা যাচ্ছে যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা একটা শীতল পর্যায়ে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের এসব জঙ্গিবাদ দমন নিয়ে তার আর কোনো মাথা ব্যথা নাই। তো এই দক্ষিণ এশিয়ায় এখন যুক্তরাষ্ট্রের বাইরে বা ভারতের বাইরে চীনের একটা বড় প্রভাব সৃষ্টি হয়েছে। তো বিএনপিকে এই ভূ রাজনীতিগুলো বুঝতে হবে যে কোন দিকে গেলে তার জন্য রাজনৈতিক সুবিধা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা পরিস্থিতির মাঝেও বিএনপি ভূ রাজনীতি ধরতে ভুল করেছে। তো এই 5 আগস্টের পর বিএনপির অনেকগুলো বক্তব্য বা কর্মকাণ্ড বিএনপি নেতাদের কথা বলছি যে তারা ভারতের অনুকূলে চলে গিয়েছে বা জনগণ মনে করছে যে এগুলো ভারতকে না চটানোর বা ভারতকে খুশি করবার জন্য বিএনপি এ ধরনের আচরণ করছে। বিএনপি 5 আগস্টের পর সেই পুরনো 15 বছর আগেকার বিএনপি অনেকটাই বদলে গিয়েছে। তো এই মনোভাবটা যেন মানুষের মধ্যে না জন্মায় তার জন্য এই ভারতের ছায়াতল থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে, তাহলেই আগামীতে বিএনপির ক্ষমতার রাজনীতিতে প্রধান চরিত্র হয়ে উঠবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।